নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে নেশার বিরুদ্ধে যুবকদের কড়া বার্তা। তিস্তা বাঁধ জুড়ে নেশা নিষিদ্ধ বোর্ড। নেশা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন এলাকার যুবকেরা। ট্রেন্ডিং এ চলছে ডিম থেরাপি। জলপাইগুড়ির রংধামালি এলাকায় চলল ডিমের বৃষ্টি। তৃণমূল নেতাদের বাড়িতে ডিম ছুঁড়ে মহিলাদের বিক্ষোভ। চলল ডিমের বৃষ্টি। শহর ছেড়ে গ্রামের একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ডিম থেরাপি। তৃণমূল নেতাদের বাড়িতে বিক্ষোভ মহিলাদের। জলপাইগুড়িতে বাড়ি ভাঙচুরের চেষ্টা, প্ল্যাকার্ড ফেস্টুন হাতে তৃণমূল নেতার ছবি রাস্তায় ফেলে চলল দেদারে ডিম থেরাপি। এরই পাশাপাশি তৃণমূল নেতা সুরঞ্জন দে, তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার বাড়িতে চলল ডিম থেরাপি। তৃণমূল নেতা সুরঞ্জন দের বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে এলাকায় একাংশের বাসিন্দাদের ভয়ভীতি দেখানো হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় তৃণমূল নেতার বাড়িতে ডিম হাতে মহিলাদের বিক্ষোভ। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ তৃণমূল নেতা মিঠুন মোহন্তের বাড়ি ঘেরাও। 100 দিনের টাকা আবাসে দুর্নীতি, কাটমানি নেওয়ার অভিযোগ তুলে রবিবার এলাকায় মহিলাদের একাংশের বিক্ষোভ মিছিল, প্ল্যাকার্ড ফেস্টুন হাতে। পঞ্চায়েত সদস্যা সুনিতা মোহন্তের স্বামী মিঠুন মোহন্ত, তিনি লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন, সেই ফেরতের দাবিতে বিক্ষোভ। পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল নেতা মিঠুন মোহন্ত পলাতক। বাড়িতে ডিম হাতে মহিলারা বাড়ির গেটের দরজায় মহিলাদের লাথি ভাঙচুরের চেষ্টা। এলাকায় বিক্ষোভ মিছিল শেষে রংধামালি চৌপতিতে তৃণমূল নেতার ছবি রাস্তায় ফেলে চলে ডিম থেরাপি। ইতিমধ্যেই গ্রামের মানুষজন এই নেতাদের গ্রেপ্তারের দাবিতে কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল নেতা মিঠুন মোহন্ত পলাতক, মিঠুন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। জয় শ্রীরাম। মিঠুন মহন্ত কাটমানি টাকা ফেরত দিতে হবে। মিঠুন মহন্ত কাটমানি টাকা ফেরত দিতে হবে। এরা হচ্ছে মিঠুন মহন্ত, আমাদের হচ্ছে যে পঞ্চায়েতের পঞ্চায়েতের স্বামী, এবং মিঠুন মহন্ত সবাইকে ধমকি দিয়ে বাজারে, রংধামালি বাজারে সবার কাছে টাকা নিয়েছে, এবং কারো কাছে 1.5 লাখ, কারো কাছে 1 লাখ, কারো কাছে 2 লাখ, 3 লাখ, এই বলে মিঠুন মহন্ত ধমকি দিয়ে টাকা নিত। নাহলে বাজারে দোকান খুলতে দিত না, এবং তার দোকান বন্ধ করে রেখে দিত, তার মোবাইল নিয়ে নিত, ছিনিয়ে নিত। মিঠুন মহন্ত প্রচুর অত্যাচার করেছে, কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে আজকে মিঠুন মহন্তের সঙ্গে আরো যারা আছে জড়িত তাদের অবশ্যই। সুরঞ্জনদের বাড়িতেও ডিম ছোড়া হয়েছে। সুরঞ্জন দেব বলেছিল, ভোটের আগে ধমকি দিয়েছিল শুনেছি, এবং সবাইকে বলেছে যে তাদের ভোট বিজেপিতে, টিএমসিতে ভোট যদি না দেওয়া হয়, টিএমসিকে যদি ভোট না দেওয়া হয়, তাদের সাদা শাড়ি পরিয়ে দেবে। সুরঞ্জন দেব বলেছিল, এবং 40টা ফ্যামিলি তাদের কাছে, সুরঞ্জনদের কাছে তার লিস্ট আছে। এই কথা বলে এই লিস্ট আমরা চাই। আপনারা কি থানায় কমপ্লেন করেছেন এই মানুষগুলো? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা থানায় কমপ্লেন করেছি। আজকে কি করলেন? আজকে তার ছবি প্ল্যাকার্ড ফেস্টুনে মিছিল করলেন? হ্যাঁ, আমরা আজকে তার মিঠুন মহন্ত এবং সুরঞ্জন দেখেও তাদের জানালাম যে আমাদের এই অবশ্যই তাদের এই থানায় আমরা দোষী হয়েছি, এবং তাদের অবশ্যই অ্যারেস্ট করার জন্য। টাকাও ফেরত দেবে আমাদের, কিন্তু আমাদের গরিবের লোকের টাকা, কেউ 10 টাকা ইন্টারেস্ট সুদে করে এনে মিঠুন মহন্তকে টাকা দিয়েছে, কেউ এখনো কান্নাকাটি করছে, কারো বাড়িতে ঘর দেবে বলে টাকা নিয়েছে, কিন্তু ঘর দেয়নি, এখনো কাউকে ঘর দেয়নি। আজকে ডিম থেরাপি করলেন কেন? ডিম থেরাপি করলে আমার টাকা নিয়েছে, আমাকে আমার মোবাইলে শুধু লাইক করা হয়েছিল, বিজেপি লাইক করেছে, এবং একটা ছোট বাচ্চা সেই লাইক করা দেখেই আমাকে ধরে মারলো, বাঁধের উপরে নিয়ে আসলো। 3 লাখ টাকা ডিমান্ড করেছিল, আমি 1.5 লাখ টাকা দিয়েছি। ঠিক আছে, আরো 1.5 লাখ টাকা 4 তারিখে পরে দিব বলেছিলাম, কিন্তু এখন তো হেরে গেছে, তাই আর কি আমাকে বিজেপি লাইক করার জন্য আমাকে বিজেপি বলে ঘোষণা করে দিয়েছিল। এই জন্য আমাকে মেরেছিল, আমাকে ভোট দিতে দেয় নাই, বলে দিচ্ছে তুমি যদি ভোট দিতে আসো এবং তোমাকে পরবর্তীকালে 4 তারিখে আমি দেখে নিবো রাত্রেবেলা, এবং আমাকে 4 তারিখে ধাওয়া হয়েছে ওখানে। কি নাম? সুধীর সেন। এই জায়গাটার নাম কি? রংধামালি। কি ব্যাপার, তৃণমূল নেতার বাড়িতে আপনারা ডিম নিয়ে গিয়ে মিছিল করলেন কেন? এখানে তৃণমূল নেতার বাড়িতে কাটমানি টাকা নিচে, মানুষের ভয় দেখে টাকা নিচে, মারি ফেলার ভয় দেখে,
অনেক লোকের কাছে টাকা নিচ্ছে, 100 দিনের টাকার থেকেও নিছে। 100 দিনের কাটমানি নিচ্ছে, তারপরে 20,000 10,000 করি ঘর দিয়ে টাকা নিচ্ছে, 10,000 20,000 করি। আবার ভোটের 2 দিন আগে মিটিং করিয়ে বলছে সুরেঞ্জন বলে বাড়ির যায় বুঝাও, এই যে আমাদের হাতে 42টা ফ্যামিলির লিস্ট আছে, স্বামীর ঘর বুঝাও, যদি বিজেপির ভোট দেয় বাড়ি থেকে ধরে নিয়ে আসি ক্লাবত পিটবো, তাহলে ভুল স্বীকার করে আপনার কান্দার বানান। আজকে কি করলেন? আজকে মিছিল পেলেন? মিঠুনকে পেলেন? মিঠুনকে পালাম না, বাড়িতে বলে আসছেন? বলে যাচ্ছি, মিঠুন পালাইছে। এরা কি কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ? কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ কারা? রঞ্জন এবং মিঠুন। আমরা এদের অ্যারেস্ট চাই। থানায় গেছেন? থানায় গেছি, কেস দিছি, এখন থানায়? পর্যন্ত ধরা হচ্ছে না। আমরা পালিয়ে আছে। বেড়াচ্ছে, আমরা এখন পর্যন্ত আজকে ডিম হাতে নিয়ে করলেন? হ্যাঁ, ডিম হাতে নিয়ে আমরা করলাম, মিছিল করলাম। মানে ওকে পেলে কি ডিম মারতেন? ডিম ছুটতেন? অবশ্যই পারলে ডিম মারতাম। আচ্ছা, তো এখন কি চাচ্ছেন? এখন আমরা ওদের অ্যারেস্ট চাচ্ছি আর টাকা ফেরত চাচ্ছি। আপনার কি নাম? আবাসিকের ঘর নিচে 4 টাকা খরচ চাচ্ছি। আপনার কি নাম? আমার নাম সুধীর সেন। নেশার বিরুদ্ধে যুবকদের কড়া বার্তা, তিস্তা বাঁধ জুড়ে নেশা নিষিদ্ধ বোর্ড। নেশা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন এলাকার যুবকরা। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন। পাশাপাশি তিস্তা নদীর মূল বাঁধ জুড়ে লাগানো হচ্ছে নেশা করা নিষিদ্ধ লেখা সাইনবোর্ড। বোর্ডে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এলাকায় নেশা করতে ধরা পড়লে প্রশাসনের সহযোগিতায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লী তিস্তা নদীর মূল বাঁধে দীর্ঘদিন ধরেই মদ্যপান, জুয়া ও অন্যান্য নেশার আসর বসছে। আগে সন্ধ্যার পর এসব কার্যকলাপ সীমাবদ্ধ থাকলে বর্তমানে দিনের আলোতেও প্রকাশ্যে নেশার আসর বসছে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে প্রতিবাদে এলাকার যুবকরা একজোট হয়ে একটি কমিটি গঠন করেছেন। রবিবার প্রায় 2 কিলোমিটার জুড়ে তিস্তা বাঁধ বরাবর নেশা করা যাবে না লেখা সাইনবোর্ড লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, এলাকার বহিরাগত কিছু যুবক এসে নেশা ও জুয়ার আসর বসাচ্ছে। স্থানীয়রা বাধা দিতে গেলে উল্টে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। যুবকদের বক্তব্য, এসব অসামাজিক কার্যকলাপের ফলে এলাকায় পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি শিশু ও কিশোরদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে তারা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও জানাবেন বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা সুমন রায় বলেন, নেশামুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নেশা ও মাদকের কুপ্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের পথে এগোচ্ছে, তাই সমাজের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুবক বিশ্বকেতু রায় ও বাসুদেব বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরেই তিস্তা বাঁধসহ আশপাশের এলাকায় অসামাজিক কার্যকলাপ চলছে। এর বিরুদ্ধে আজ আমরা একত্রিত হয়েছি। এই পরিবেশ আর চলতে দেওয়া যায় না। আগামী প্রজন্মকে বাঁচাতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীর আশা, যুবকদের এই উদ্যোগের পাশাপাশি প্রশাসনও দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে তিস্তা বাঁধ ও আশপাশের এলাকার নেশামুক্ত ও নিরাপদ পরিবেশ ফিরে পাবে। বাসুদেব বিশ্বাস, আমার বাড়ি এই দক্ষিণ বিবেকানন্দ পল্লীতেই। এটা আমাদের তিস্তা বাঁধ, মানে তিস্তা ব্রিজ থেকে সরাসরি যেই বাঁধটা চলে এসছে, এটা দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকা। এখানে আমরা আমাদের বিবেকানন্দ পল্লীর সব যুবকরা একত্রিত হয়েছি। এখানে আগে দেখা যেত সন্ধে হলেই মদের একটা আড্ডা বসতো এবং পাড়ার কিছু ছেলেপেলেরা বিএস এবং গাঁজায় আসক্ত হয়ে গেছিলো। তো আমরা পাড়ার ছেলেপেলেদেরকে যাতে এই বিএস বা এই নেশা থেকে মুক্ত করার লক্ষ্যে এবং আমাদের পাড়াটাকে সুরক্ষিত করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি এবং কিছু বোর্ড আমরা এখানে টানাচ্ছি, যাতে ছেলেপেলেরা হুঁশিয়ে মানে সতর্ক হয় এবং আগামীতে যেন একটু এই বাদ চত্বরে যাতে মা বোনেরা নিরাপদে চলতে পারে, সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সমস্যাটা প্রায় ধরতে গেলে দীর্ঘদিন এবং 10-15 বছর ধরে এটা চলছে। শুধু পাড়ার ছেলেপেলেরা না, বাইরে থেকেও বেশ কিছু ছেলেপেলেরা আসে, যেখানে এটা দিন নেই রাত নেই, এখানে নেশায় ওরা আড্ডা বসিয়ে দেয়। স্থানীয়রা আমরা অনেকবার এটা বলতে গিয়েছি, কিন্তু তারা উল্টে আমাদের উপর মারমুখী হয়ে চলে আসছে, যার কারণে আমরা সাহস পাইনি। তো এখন আমরা সব ছেলেপেলেরা একত্রিত হয়েছি এবং আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা করার উদ্যোগী হয়েছি। আমার নাম বিশ্বকেতু রায়, আমি দক্ষিণ বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। আমরা বোর্ড লাগাচ্ছি এই কারণেই যে আমাদের পাড়ায় বা এই বাঁধের উপরে বা আমাদের গ্রামের ভিতরে প্রচুর মদের আড্ডা, বিএসের আড্ডা, ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এই উদ্যোগেই আমরা এই বোর্ডের ব্যবস্থা করছি। এর জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব, তাদের দ্বারস্থ হয়ে যে আমরা কিভাবে এটার একটা জায়গায় আসা যায় সেই দিকে আমরা যাব। আমি সুমন রায়, আমি দক্ষিণ বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। আমরা আজকে এখানে সব যারা যুবক ভাইরা আছে সবাই এক জায়গায় একত্রিত হয়েছে এই কারণেই, দীর্ঘদিন ধরে আমাদের এই চত্বরে নেশা থেকে শুরু করে জুয়া খেলা সব চলছে। আমরা
বহুত চেষ্টা করেছি, বাধা দেওয়ার চেষ্টা করেছি বা তাদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ উল্টে আমাদেরকেই তাদের মার মুখের সামনে হতে হয়েছে বা কেউ এরকম পর্যায়ে হয়েছে আর কি। অনেকের কি বলবো, শারীরিকভাবেও তাদেরকে নির্যাতন হয়েছে। তাই আমরা সবাই এক জায়গায় একসাথে হয়েছি এই কারণেই, যে সবাই যদি একসাথে থাকি তাহলে ওরা আমাদেরকে ওই কাজটা করতে পারবে না। আর আমাদের আজকে উদ্দেশ্য, আমাদের এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে এই নেশার কারণে। আজকে আমাদের যেসব ছোটো ছোটো ভাইরা বড় হচ্ছে তারাও ওতে আসক্ত হয়ে যাচ্ছে। এটা থেকে এদেরকে বের করে আনতে হবে। তাই আমরা চাইছি যে সবাই মিলে যাতে এই এলাকায় নেশামুক্ত হয়, বা বাইরের থেকে সে যারা মদ গাঁজার সাথে শুরু করে জুয়া খেলা সবই চলছে, এগুলো যাতে বন্ধ হয় সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। ওটা আমরা তাদের জানানোর জন্য বা তাদেরকে সতর্ক করার জন্য এই বোর্ডগুলো টানিয়েছি। আমরা পুলিশের দ্বারস্থ হব, পুলিশের প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা এই পথে আরও আগাবো, আমরা প্রশাসনকে জানাবো। এটা মোটামুটি ধরে নেন 2 কিলোমিটার ধরে এই নদীর বাদ দিয়ে হচ্ছে। এমনকি আমাদের গ্রামের মধ্যেও হয়, পাড়ার মোড়ে মোড়ে যেখানে একটু ফাঁকা বা কালভার্ট সেখানে বা সিসি রাস্তা বসতে সুবিধা হয়, সন্ধ্যার পরে হলে সেখানে মেলা মিলে যায়। মানে এত অসুবিধা হয় যে সেখান দিয়ে রাস্তা দিয়ে সন্ধ্যার পরে মহিলারা চলাফেরা পর্যন্ত করতে পারে না। অনেক সময় এরকম দেখা যায় কোনো মহিলা কাজ থেকে ফিরছে, সন্ধ্যার পরে তার হাতের মোবাইলটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তা আমরা আজকে অতিষ্ঠ হয়ে সবাই এক জায়গা হয়েছি। আশা করছি ভবিষ্যতে সবাই আমাদের সহযোগিতা করবে এবং আমরা পুলিশের সহযোগিতা নিয়ে এই কাজটা আমরা সঠিকভাবে আগাবো এবং আমরা সাকসেস হব। 26টি মহিষসহ 10 চাকার কন্টেইনার আটক, গ্রেফতার চালক। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে NH-02 এর স্কুলডাঙ্গি মোড় এলাকায় অভিযান চালিয়ে নকশালবাড়ি থানার পুলিশ একটি 10 চাকার কন্টেইনার নাম্বার UP50DT 2341 আটক করে। তল্লাশি চালিয়ে গাড়িটিতে 26টি মহিষ বোঝাই অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানান তিনি কোনো বৈধ নথিপত্র ছাড়াই মহিষগুলি অসমে নিয়ে যাচ্ছিলেন। ধৃত চালকের নাম আইজুল শেখ। তিনি দীননাথ আলীর পুত্র এবং তার বাড়ি শ্রীরামপুর, গোসাইগাঁও থানা, কোকরাঝাড় জেলা, অসমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ প্রক্রিয়া মেনে কন্টেইনার সহ 26টি মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা বাজেয়াপ্তকরণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। পরে আইনানুগভাবে গ্রেফতারের কারণ জানিয়ে চালককে গ্রেফতার করা হয় এবং এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। এদিকে দে। 106তম বছরে মাসকালাইবাড়ি কালী মন্দিরের শিলান্যাস উপলক্ষে আগামী 15ই জুলাই বিশাল শোভাযাত্রা জলপাইগুড়িতে। মাসকালাইবাড়ি শ্মশানকালী মন্দিরের শুভ ভিত্তি স্থাপন ও শিলান্যাস অনুষ্ঠান আগামী 16ই জুলাই। সেই উপলক্ষে 15ই জুলাই মন্দির প্রাঙ্গণ মাসকালাইবাড়ি থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মন্দিরের এই শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে মাসকালাইবাড়ি শ্মশানকালী মন্দির কমিটির সদস্যরা এই তথ্য দিয়ে জানিয়েছেন, শোভাযাত্রায় থাকছে বাংলা তথা উত্তরবঙ্গের লোকসংস্কৃতি, খোলবাদ্য, আদিবাসী নৃত্য সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মন্দির 106 বছরের পুরনো। বিভিন্ন ঘাত প্রতিঘাতে অনেক মানুষের সাহায্যে বহু মানুষ তাদের মধ্যে আছেন, কেউ নেই। আমরা সবাইকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকে এমন একটা পর্যায়ে এসেছি যে বর্তমানে যে মাসকালাইবাড়ি শ্মশান কালীবাড়ি কমিটি, যেটাকে আমরা ট্রাস্টি বোর্ডে পরিণত করেছি, সেই ট্রাস্টি বোর্ড এই জায়গা ক্রয় করেছে জায়গার মালিকের কাছ থেকে। আমরা এখানে একটি কালী মন্দির স্থাপন করতে চলেছি, যার শুভ শিলান্যাস আগামী 16ই জুলাই 2026 এবং সেই শিলান্যাস অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখতে আগের দিন অর্থাৎ 15ই জুলাই বিকাল 4টায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব। আমাদের কালীবাড়ি কমিটির পক্ষে সুকান্ত হাওয়াল এবং সুধীর চক্রবর্তী আপনাদেরকে এই অনুষ্ঠানের বিস্তারিত করবেন। আজকে আপনাদের সাথে যে মিলিত হয়েছি তার মুখ্য উদ্দেশ্য আপনাদের মাধ্যমে এই যে মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দির কমিটি বা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্দিরের সংস্কার এবং নতুন মন্দির নির্মাণ,
তার বর্ণাঢ্য শোভাযাত্রা হবে 15ই জুলাই এবং তার শুভ শিলান্যাস হবে 16ই জুলাই। তা আমরা জলপাইগুড়িবাসীকে এবং তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাসীকে আমরা এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আপনাদের মাধ্যমে এবং এই মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মন্দিরে কত টাকা হবে? মন্দিরে কি মানে আনুমানিক 50 লক্ষ টাকা আমাদের এখন বাজেট আছে। তা সেটা সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন হতে পারে। নিজেদের টাকা আমরা ভক্তবৃন্দের টাকার মাধ্যমে আমরা এটা নির্মাণ করব, কারণ কিছুদিন আগেই আমরা মানে এই জমি যে ক্রয় করা হয়েছে সেটাই ট্রাস্টি ফান্ডের টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে। যে প্রতিমা এখন মন্দিরে প্রতিষ্ঠিত আছে সেই প্রতিমাই ওখানে আমরা প্রতিস্থাপন করা হবে। আপনার নাম একটু বলুন। আমার নাম সুকান্ত কাওয়াল, আমি এই ট্রাস্টি বোর্ডেরই মেম্বার। জলপাইগুড়ি শহরে ককরোচ জনতা পার্টি জেএনজি মঞ্চের উদ্যোগে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। একই সঙ্গে দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। উল্লেখ্য, কর্মসূচির আগে খবর আসে যে দিল্লিতে অনশনরত ককরোচ সদস্য শহীদ হয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে শহীদ স্মরণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগে নিশ্চিতভাবে জানা যায় যে তিনি শহীদ হননি এবং জীবিত আছেন। এরপর বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো কর্মসূচি না করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস পালন এবং দিল্লি আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করা হয়। আজকের এই সংহতি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য নাগরিক এবং বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই আন্দোলনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সাফল্য কামনা করেন এবং সত্য তথ্য যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দেন। ককরোচ জনতা পার্টি জেএনজি মঞ্চ জলপাইগুড়ি বিভ্রান্তিকর তথ্যের জন্য দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতে তথ্য যাচাই করে তবেই আনুষ্ঠানিক ঘোষণা করার অঙ্গীকার করছে। লাদাখের আলাদা মর্যাদার দাবিতে সোনাম ওয়াংচুক লাদাখে অনশন করছিলেন। আমরা সেই অনশনের সমর্থনে আমরা কদমতলা মোড়ে জমায়েত করেছিলাম। আজকে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আজকের প্রেক্ষাপট হচ্ছে যে ন্যাশনাল এলিজিবিলিটি এক্সামিনেশন যে টেস্ট হয়, এনইটি যে টেস্ট, সেই টেস্টের মাধ্যমে ভারতবর্ষের লক্ষ লক্ষ তরুণ তরুণী স্বপ্ন দেখেন তারা মেডিকেল কলেজে ভর্তি হবেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ডের কলেজে পড়াশোনা করবেন, কিন্তু সেই টেস্টের মধ্যে দিয়ে যে ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে এবং সারা ভারতে এই ব্যাপারটা নিয়ে যেরকম আলোড়ন চলছে। গানেই এবার আন্দোলনের ভাষা খুঁজে পেল জলপাইগুড়ি। জেলায় এইমস হাসপাতাল গড়ার দাবিকে সামনে রেখে দোমোহনীতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির নাগরিক সংসদ। ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীদের কণ্ঠে তৈরি হয়েছে বিশেষ প্রতিবাদী গান, যেখানে উঠে এসেছে স্বাস্থ্য পরিষেবার জরুরি প্রয়োজন এবং জলপাইগুড়িতে এইমস প্রতিষ্ঠার দাবি। ইতিমধ্যেই নাগরিক সমাজ সংসদের সঙ্গে সাক্ষাৎ স্বাক্ষর সংগ্রহের মতো কর্মসূচি চালাচ্ছে। সেই আন্দোলনকে আরও জনমুখী করতেই বেছে নেওয়া হয়েছে গানকে। সুর, কথা আর আবেগে ভর করে এই গান এখন ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে, জোরদার করছে জলপাইগুড়ির বহুদিনের এইমস দাবির আন্দোলন। যে কোনো মুমূর্ষু রোগীকে তার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য বাইরে যেতে হয়, ছুটতে হয় শিলিগুড়ি বা তারও বাইরে। তো আমরা এইমসের দাবি করেছি যাতে জলপাইগুড়ি শহর এইমস পায়। কেন সুর দিয়ে? কেন সুর দিয়ে? কারণ গানের মধ্য দিয়ে খুব সহজেই পথ চলতি মানুষ বলো বা দূরে যখন গানের সুরটা ভেসে যায় তখন মানুষের সেটা আবেগ কে আকৃষ্ট করে। আপনাদের সংগঠনের নাম? আমার সংগঠনের নাম গণনাট্য সংঘ সৃজনী নামেই পরিচিত। কি নাম ম্যাডাম আপনার? সুপর্ণা দাশগুপ্ত। আমি জলপাইগুড়ি জেলা সম্পাদক গণনাট্য সংঘের। আবারও চা বাগান এলাকায় অজগর, উৎসুক জনতার ভিড়।
সাত সকালে নেটে আটকে বিশালাকার অজগর সাপ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াছাড় গোমস্তপাড়া এলাকায় সাপটিকে দেখতে রবিবার সাত সকালে বহু মানুষ ভিড় জমান। জমির ফসল এবং পুকুরের মাছ রক্ষা করতে জমিতে নেট দিয়ে ঘিরে রাখে বাড়ির মালিক মনোরঞ্জন রায়। লোকালয়ে এই বিশালাকার অজগর দেখতে পেয়ে সকলেই হতবাক। সাত সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে মনোরঞ্জন বাবু দেখতে পান নেটে আটকে রয়েছে এই বিশালাকার অজগর সাপটি। রবিবার সাত সকালে খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমান। কেউ কেউ আবার মোবাইল বন্দি করেন সেই দৃশ্য। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী কর্মী গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। সংগঠনের তরফে অঙ্কুর দাস এসে নেট কেটে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শুশ্রূষা করেন। এরপর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান অঙ্কুর বাবু। প্রায় 9 থেকে 10 ফুট এই অজগর সাপটি বলে প্রাথমিকভাবে জানা যায়। আব্দুল লেখার এখানে কোথায়? এখানেই বাড়ি আমার। কি দেখতে কি না কি? আমি অজগর সাপ দেখতে আসলাম। ঘুম থেকে উঠে শুনলাম যে অজগর একটা বড় অজগর এসেছে, তো ছুটে এলাম দেখতে। তো বনকর্মীরা না অ্যাকচুয়ালি ওরা পরিবেশ প্রেমী সব পরিবেশ যাই হোক এখান থেকে এসে উদ্ধার করলো সাপটি উদ্ধার করে এখন নিয়ে যাচ্ছে জঙ্গলে। বিরাট সাপ এই এলাকায় আগে দেখেছেন? এলাকা আগে কখনো দেখা যায়নি এরকম অজগর, এই প্রথম দেখলাম আমি। প্রচুর ভিড় জমেছে, লোকজন দূর দূরান্ত থেকে দেখতে আসছে। কোথায় আটকে ছিল? নেটে? একটা নেটে আটকে ছিল, মাছ মারার জন্য একটা জাল পাতা হয়েছিল, ওই জালের মধ্যে আটকে ছিল অজগরটি। ওইটাই দেখার জন্য লোকজন। আপনার নাম? আমার নাম আব্দুল রাজ্জাক। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গোমস্তাপাড়া। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ক্যান্টার ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে নিহত 1, গুরুতর আহত 3। মালব্লকের ওদলাবাড়ি জেল সেতু এলাকায় রবিবার বিকেলে একটি ক্যান্টার ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে এক টোটো যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও 3 জন। আহতদের মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন হেমরাজ কাজুয়া, বয়স 35 বছর, এবং নিহির বাগবত, বয়স 18 বছর। উভয়ের বাড়ি শাইলি চা বাগানের জেল লাইন এলাকায়। বাকি আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওদলাবাড়ি বাজার থেকে বাজার করে টোটোটি শাইলি চা বাগানের দিকে ফিরছিল। টোটোতে চালক সহ মোট 4 জন ছিলেন। 17 নম্বর জাতীয় সড়কে চেল সেতুতে পৌঁছতেই মালবাজারের দিক থেকে আসা একটি ক্যান্টার ট্রাকের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা দ্রুত আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসার পর আহত 3 জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ক্যান্টার ট্রাক ও টোটোটি আটক করেছে। ক্যান্টার ট্রাকের চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখান থেকে বাজার করে টোটো নিয়ে যাচ্ছিল, একটা ক্যান্টার মতো যায় সংঘর্ষ হয়েছে, মুখামুখি সংঘর্ষে একজন স্পট ডেড হয়ে গেছে আর 3 আশঙ্কাজনক আছে, আর হচ্ছে যে একজন আর মোটামুটি ঠিক আছে। কোথাকার এটা মোটামুটি চেল লাইনে ডামলিন অঞ্চলের চেল লাইন এরিয়ার সাইলি এলাকা। সাইলি এরিয়া। কখন হলো এটা? কিছুক্ষণ হলো? মোটামুটি এই আধা ঘন্টা। পুলিশ আসছে? আসছে। যে গাড়িটা মারতে ধরা হচ্ছে? হ্যাঁ, গাড়িটা ধরা হচ্ছে। কোন জায়গায় হচ্ছে এটা? ওদলাবাড়ি চেল ব্রিজ। কোন জায়গাটা? এটা ওদলাবাড়ি চেল নদী। কীভাবে হলো এটা? টোটোতে বাজার করে বাড়ি যেতেছিল, আর ওই একটা ট্যাঙ্কার টাইপের গাড়ি আসতেছিল, ওটাতে মারি দিয়েছিল। কেউ আহত কয়জন মারা গেছে? কয়জন আহত? তো 3 জন, একজন মারা গেছে স্পট ডেড। বাদ বাকি সিরিয়াস? বহু সিরিয়াস। এখন কি পরিস্থিতি? এখন তো আমাদের তো রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। এখন পুলিশ আসছে? পুলিশ আসে, ট্রাফিক আসে। আপনার নাম? আশিক আলী। রবিবার সকালে জলপাইগুড়ির রায়কোটপাড়ার ইয়ং অ্যাসোসিয়েশনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান আর সবুজায়ন 2 সামাজিক অঙ্গীকার। রবিবার সকালে জলপাইগুড়ির রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাব সদস্যরা ছাড়াও স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। প্রতিটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় বৃক্ষজাতীয় চারাগাছ। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় মিলন মেলায় পরিণত হয় রায়কোটপাড়া বারোয়ারি মাঠে থাকা প্রবীর দত্ত ভবন। স্বাধীনতার পরে টালমাটাল পরিস্থিতিতে সূচনা হয় রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের। 7.5 দশকেরও বেশি সময় পেরিয়ে ছেদ পড়েনি তাদের কর্মকাণ্ডে। এই রক্তদান শিবির ঘুরে যান জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীও। কথা বলে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে। মানব ভট্টাচার্য, চিনু মজুমদার সহ অন্যান্যদের পাশে নিয়ে ক্লাবের কার্যকারী সভাপতি অমরেন্দু দত্ত বলেন, বিগত কয়েক দশক ধরেই আমরা খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজ করে আসছি। এলাকার সুস্থ ও সাংস্কৃতিক পরিবেশ বজায় থাকুক, এটাই চাই। অমরেন্দ্র দত্ত, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ইয়াং অ্যাসোসিয়েশন। তো বলছি, আজকে এই রক্তদান শিবির করার মূল উদ্দেশ্য কী কারণে, আর কত ইউনিট আপনারা আশা করছেন? অ্যাকচুয়ালি রায়কোটপাড়া ইয়াং অ্যাসোসিয়েশন 75 বছরের একটা ক্লাব, এবং সেটা নানা রকম খেলাধুলার পাশাপাশি নানা রকম সোশ্যাল ওয়ার্ক আমরা করে থাকি। রক্তদান শিবির এই প্রথম নয় আমাদের ক্লাবের তরফ থেকে, এর আগেও প্রায় প্রতি বছরই আমরা এটা করে থাকি। কত বছর ধরে করছেন আপনারা? আমরা ধরুন তাও 50-60 বছর তো হয়নি আমরা করছি, এবং সেটা আমাদের একটা রেকর্ডে রয়ে গেছে কোন কোন বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এছাড়াও তো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের বাইরেও, যেমন দমনের ওখানে যে রেল অ্যাক্সিডেন্ট হতো, ইনস্ট্যান্ট যে ব্লাড ডোনেশন, সেটা আমরা করেছি। যেহেতু আমাদের ক্লাবটা হাসপাতালের পাশে, যখনই কোনো ক্রাইসিস ক্রিটিক্যাল পেশেন্ট আসে সরাসরি ক্লাবে চলে আসেন, সেখানেও আমাদের ব্লাড ডোনেশন আমাদের ক্লাবের সদস্যরা করে থাকে। ন্যাচারালি এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। তবে হ্যাঁ, এই ক্যাম্প বছরে একবার, সেটা অন্যরকম, কিন্তু প্রতিনিয়তই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের সদস্যরা, ক্যাম্প হচ্ছে ব্লাড ডোনেশন আমাদের সদস্যরা করে থাকে। বছরে একবার ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করে থাকি। বলছি, এখন তো দেখা যাচ্ছে যে ব্লাড ব্যাঙ্কে একটা একটা সংকট দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কীভাবে বিষয়টি সকলকে বলবেন, শহরবাসীকে? এখন অ্যাকচুয়ালি শহরবাসী যথেষ্ট সচেতন, এবং আরও সচেতন হওয়া উচিত, কেন এক ফোঁটা রক্ত একটা জীবনে এনে দিতে পারে। সুতরাং আমরা যদি সবাই পরস্পরের সহযোগিতা না করি, পরস্পরের পাশে না দাঁড়ায়, এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং যেহেতু আমাদের ছেলেমেয়েরা আসলে যে কিশোর যুবক যুবতী, তারা যথেষ্ট সচেতন এই ব্যাপারে, এবং আমার মনে হয় এই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যে যারা এসছে, তারা সবাই ভলেন্টিয়ারলি এসছে। আমরা শুধু একবার বলেছি তারা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, পার্টিসিপেট, এবং সেই অনুযায়ী তারা আসছে। ঠিক। আজ জলপাইগুড়ি 73 মোড়ে বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আজ রবিবার শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল অ্যান্ড আই কেয়ার সিস্টেমের জলপাইগুড়ি 73 মোড় রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
3 জন ডাক্তারের উপস্থিতিতে মোট 110 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 3 জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল অ্যান্ড আই কেয়ার সিস্টেমে পাঠানো হবে। এমন উদ্যোগের জন্য উপভোক্তারা ভীষণ খুশি প্রকাশ করেছে। আমাদের চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং এখান থেকে আমাদের চোখের রানী অপারেশন থেকে অন্যান্য সুযোগ সুবিধা এখানে আমরা 73 ক্লাবের পরিচালনায় এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আমাদের শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় আমাদের এখানে একটা। আপনার নাম কি? রাজেশ কর। আপনি ক্লাবের সেক্রেটারি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং এর ব্যবস্থা। পরিদর্শনে বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তার দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। বেশি থাকার কথা না আমার হিসেবে, আর বাদ বাকিটা এমনিতেই তো পার্কিংয়ে ফি নেওয়া হয় রাস্তায় দাঁড় করালে, ফলে এক্ষেত্রেও কি প্রিন্সিপাল ডিসিশন হবে, যারা দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, কমিশনার সাহেবরা আছেন, তারা এই ব্যাপারে। পুর নিগম থেকে রাস্তার সাইডগুলোতে পার্কিংয়ে টেন্ডার করে ওগুলো দেওয়া হয়, সেগুলো কি আর থাকছে না, মানে পুরোটাই উঠে এখানে আসছে? দেখুন, ধাপে ধাপে এগুলো নিয়ে আমরা কাজ করব। এরকম নয় যে হঠাৎ করে সমস্ত সিস্টেম চেঞ্জ করতে গিয়ে আবার একটা সমস্যা তৈরি হয়। আমরা ধাপে ধাপে কোন জায়গায় আর পার্কিংয়ের প্রয়োজন নেই সেটাকে চিহ্নিত করে সেই জায়গায় পার্কিংগুলো উঠিয়ে দেব। আবার এক্ষেত্রেও আমি আবার অনুরোধ করছি, পার্কিংয়ের জায়গায় আমরা দেখেছি যে অনেকে ব্যবসা করে, পার্কিংয়ের জন্য নেওয়া আছে কিন্তু ওখানে গাড়ি দাঁড় করিয়ে ব্যবসা করেন। এটাও কিন্তু ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। মানে পার্কিং উঠিয়ে নিলাম, এবার এসে কেউ ওখানে দোকান লাগিয়ে দিল, এই জিনিস অনন্তকাল চলতে পারে না। সবাই চান শহর সুন্দর হোক, কিন্তু অনেকের মনে হয় যে শুধু আমারটাকে বাদ দিয়ে আমারটা বসুক আর বাদ বাকিটা সুন্দর হোক, এটা তো হবে না। ফলে নিয়মের মধ্যে থেকে যেটা করা, ফ্লাইওভারটা কবে চালু হবে যাতে আশা করি না হ্যাঁ আরও ওটা আরও আমি চেষ্টা করছি খুব দ্রুত, আশা করি 3য় সপ্তাহে চালু করে দেওয়ার। অনেক দিন ধরেই চেষ্টা করছি, তাহলে আবার পরে তো আবার সবাই বলবে কি তারিখ নাকি, তো চেষ্টা করছি খুব দ্রুত এটা। এইগুলো বিষয়ে ট্রাফিক সিদ্ধান্ত নেবে এবং সেই সময় নিশ্চয়ই যারা এই অঞ্চলের মানুষ তাদের পরামর্শ নেওয়া হবে। যাই করা হবে আলোচনার ভিত্তিতে, সবার সহযোগিতা নিয়ে। 100 জনের 100 জনকে তো সন্তুষ্ট করা সম্ভব না, কিন্তু বড় অংশের মানুষের যেটা ভালো সেটাই করা। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য 313 কোটি টাকার বড় উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নের নতুন প্রকল্প। উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণে 313.30 কোটি টাকার প্রধানমন্ত্রী চা শ্রমিক
প্রোৎসাহন যোজনা বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজ্য সরকার। প্রকল্পের আওতায় শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি চা বাগান এলাকায় 321টি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হবে। এর মধ্যে পাহাড়ে 88টি এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি হবে। প্রতিটি বিশ্রামাগারে সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, বসার ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধা থাকবে। সূত্রের দাবি, চলতি মাসেই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার বিভিন্ন চা বাগানের প্রায় 5 লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.1 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়িতে নেশার বিরুদ্ধে যুবকদের কড়া বার্তা। তিস্তা বাঁধ জুড়ে নেশা নিষিদ্ধ বোর্ড। নেশা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন এলাকার যুবকেরা। ট্রেন্ডিং এ চলছে ডিম থেরাপি। জলপাইগুড়ির রংধামালি এলাকায় চলল ডিমের বৃষ্টি। তৃণমূল নেতাদের বাড়িতে ডিম ছুঁড়ে মহিলাদের বিক্ষোভ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।